আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো কি অবস্থা, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে অনেকটাই ভালো আছো। আল্লাহর রহমতে আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। তাই তো তোমাদের জন্য নিয়ে আসলাম কি হয়েছিল ৮ বছর আগে গল্পের সিজন 2। তো বেশি কথা না কইয়া সিজন 2 এর প্রথম পার্টটা শুরু কইরা দেই। ছোটবেলায় যখন আমি বাবা মায়ের সাথে ঢাকায় আসি তখন আমি হারিয়ে যাই। মূলত তখনকার ঢাকায় আসছিলাম, আমার আম্মুর অবস্থা তেমন ভালো ছিল না। আম্মুকে নিয়ে হসপিটালে আসা হয়েছিল অপারেশন করানোর জন্য, কিন্তু আমি তখন মাত্র 6 বছরের ছিলাম আর সাজ্জাদ ছিল 3 বছরের বাচ্চার মতো। আর আমার বড় ভাইয়ের বয়স ছিল 8 বছর। আমরা 3 ভাই ছিলাম। আমি সেদিন হসপিটাল থেকে নিচে চলে আসি। আমার মনে এখনো পড়ছে সেই দিনটার কথা। ওইখান থেকে কেউ একজন আমাকে কুলে নিয়ে কোথায় জানি চলে যায়, কিন্তু আমি সেদিন বুঝে উঠতে পারিনি যে আমাকে কিডন্যাপ করা হচ্ছে। আপনারা হয়তো ভাবছেন কিভাবে আমি বুঝলাম যে সাজ্জাদ আমার ভাই। তাহলে চলুন আপনাদেরকে খুলে বলি। আসলে মেয়েটা যখন সাজ্জাদকে এই অবস্থায় রেখে কান্না করছিল, আমি কোলে করে যখন তাকে গাড়িতে উঠাইছিলাম তখন সাজ্জাদের মানি ব্যাগটা দেখতে পেলাম। এই মানি ব্যাগে থাকা একটা ছবির দিকে আমার চোখ আটকে গেল, কারণ ছবিতে আর কেউ ছিল না। সেখানে আমার এবং আব্বু আম্মুর ছবি। আমরা ছোটবেলায় 3 ভাই একসাথে ফটো তুলছিলাম। এটা দেখে যেন আমার কলিজাটা মুচুর দিয়ে উঠছিল, কিন্তু মেয়েটা থাকার কারণে আমি কোনো কিছুই বলিনি, চুপচাপ তা সহ্য করছিলাম। আর ছোটবেলায় আমি সাজ্জাদকে সাজিদ বলেই ডাকতাম। হয়তো আপনারা এখন বুঝতে পেরেছেন আমি কেন সাজ্জাদকে বাঁচানোর জন্য এত চেষ্টা করছি। আমার জায়গায় আপনি থাকলেও এই কাজটা করতেন। আর গল্পের মাঝে একটা কথা বলি ভাই, ভুল ত্রুটি গল্পের মধ্যে হবে, সেটি আপনি সিরিয়াসলি না নিয়ে বোঝার চেষ্টা করবেন। ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর গল্পটা এখনো পুরোটা লেখা হয়নি, সেই কারণে আমি আপনাদেরকে পুরো পাঠ দিতে পারছি না। আশা করি খুব তাড়াতাড়ি লেখাটা শেষ করে এলামো আর গল্পটাও একসাথে দেওয়ার চেষ্টা করবো। 2 থেকে 3টা পার্ট প্রতিদিন আপলোড হইব, শুধু কয়েকটা দিন ধৈর্য ধরেন। তো বেশি কথা না কইয়া গল্পটা কন্টিনিউ করি। এদিকে ডাক্তার তখন বলল, সাইমন সাহেব আপনি চিন্তা করবেন না, আপনার ভাই অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, শুধু আল্লাহ তাআলার উপর একটু ভরসা রাখেন। তখন সাইমন বলল, সাজ্জাদ যে আমার ভাই, এ কথা বলার দরকার নেই। ডাক্তার তখন বলল, ঠিক আছে স্যার, আপনার আমার জীবন কাহিনী কিছুক্ষণ পরেই জানতে পারবেন যে সাইমন কিভাবে আজ এই অবস্থানে এলো, আমি ভালো নাকি খারাপ, আর এই গল্পের মূল নায়কও আমি। এদিকে নীলার বাবা নীলাকে নিয়ে যাওয়ার জন্য হসপিটালে এসে চিল্লাচিল্লি শুরু করে দিছে। নীলাকে খুঁজতে থাকে আর নীলাকে পেয়ে যায়। নীলার বাবা তখন নীলাকে বাসায় নিয়ে যাওয়ার জন্য বলে। নীলা তখন তার বাবাকে দেখে বলল, বাবা সাজ্জাদের অবস্থা খুব খারাপ, ও না আমার সাথে কথা বলছে না, কি করে হয়ে গেল এসব, কিছুই তো বুঝতে পারলাম না। নীলার বাবা তখন নীলাকে বলল, আমি ওইসব দেখতে আসিনি, তুই আমার সাথে চল। কথাটা শোনা মাত্রই নীলা যেন আকাশ থেকে পড়ে। নীলা বুঝতে পারলো না যে বাবা এসব কি বলছে। ঠিক তখনই সেখানে সাইমন হাজির হলো। সাইমনকে দেখা মাত্রই নীলার বাবা বলে উঠল, স্যার আপনি এখানে কি করছেন? সাইমন বলল, আমি এখানে একজন রুগীকে নিয়ে এসেছিলাম, এই জন্যই এখানে আমার আসা হলো। আর আপনি এই মেয়েটাকে এত জোর করছেন কেন? নীলার বাবা তখন বলল, আরে আপনি যেটা ভাবছেন সেটা না, ও আমার মেয়ে। তখন সাইমন বলল, ও আমি বুঝতে পারছি, সো আপনি কেন ওনাকে এখান থেকে এখন যেতে বলছেন? উনি তো আমার সাথে রুগী নিয়ে এসেছে। ঠিক তখনই নীলার বাবা বলল, আজকে ওর বিয়ে, তাই ওকে নিয়ে যেতে আসলাম। তখন নীলা বলে উঠল, বাবা আমি এই বিয়ে কখনো করতে পারবো না, কারণ আমি সাজ্জাদকে ভালোবাসি, আমি ওকেই বিয়ে করব, আর আমি ওকে এই অবস্থায় রেখে কখনো যাব না। কথাটা শোনা মাত্র নীলার বাবা বলে উঠল, ওই এতিম ছেলেটার সাথে তুই বিয়ে করবি? সেটা আমি হতে থাকতে কখনো দেব না, এখনই আমার সাথে বাসায় চল। ঠিক তখনই সাইমন বলে উঠল, আপনি এভাবে একজনকে অনাথ বলছেন, সো বলতে পারেন, কোনো সমস্যা নেই। আর অনাথরা কি ভালোবাসতে জানে না? ওরা যদি একে অপরকে ভালোবেসে থাকে তাহলে আপনি তার সাথে আপনার মেয়ের বিয়ে দেবেন। আমি মনে করি আপনি জোরাজুরি না করাটাই ভালো। নীলার বাবা তখন বলে উঠল, আপনি আমাদের মাঝে আসবেন না। কথাটা শোনা মাত্রই সাইমন বলে উঠল, আপনি ভালো করে জানেন আমি কেমন, আমি আপনাকে সুন্দর করে বলছি, যদি পারেন সৌন্দর্যের মর্যাদা দেন,
আর যদি না পারেন, তার ব্যতিক্রম হই, তাহলে তো বুঝতেই পারছেন আমি কি করতে পারি। নীলার বাবা যেন চুপ হয়ে গেল। আর কি করবে সে, কিছু না বলে সেখান থেকে বাসায় চলে গেল। নীলা তখন সাইমনকে বলল, ধন্যবাদ ভাইয়া, আর আপনাকে কিভাবে যে ধন্যবাদ প্রকাশ করব তার বাসাটাই আমি খুঁজে পাচ্ছি না। আপনি আবারও আমাদের দুইজনকেই বাঁচালেন। আপনি জানেন আমার বাবা কখনো এমন ছিল না। কি থেকে কি হয়ে গেল আমি নিজেও জানি না। আগে সাজ্জাদকে অনেক ভালো পাইতাম, এখন সাজ্জাদকে দুই চোখেও দেখতে পারে না। তখন সাইমন বলল, আচ্ছা ঠিক আছে, আপনি এখানে থাকুন। আর কিছু খাবেন? আমি আসার সময় নিয়ে আসব। এই বলে সাইমন সেখান থেকে চলে গেল। এদিকে মায়া নিজেকে নিজেই শাস্তি দিচ্ছে, নিজেকে কোনোভাবেই ক্ষমা করতে পারছে না। তার কারণ একটাই, সাজ্জাদের সাথে যে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছিল সেটা আর কারো গাড়ি ছিল না, সেটা মায়ার গাড়ি ছিল। সাজ্জাদ তখন একটু একটু চিনতে পারছিল, কিন্তু এটা মায়ার গাড়ি সেটা ভালোভাবে বুঝার আগেই সাজ্জাদ অজ্ঞান হয়ে পড়ে যায়। মায়া নিজের হাতকে বারবার আঘাত করছে। সে কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। সে তো সাজ্জাদকে মারতে চায়নি, সে চাইছিল নীলার কোনো ক্ষতি করতে, কিন্তু কি থেকে কি হয়ে গেল কিছুই বুঝে উঠতে পারলো না। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো এখানে সিজন 2 এর প্রথম পার্টটা শেষ করলাম। সিজন 2 এর দ্বিতীয় পার্ট লাগলে আপনারা বেশি বেশি কফি লিঙ্ক করে দিয়েন, বেশি না 5000 কফি লিঙ্ক করে দিলেই হইব। সো ভালো থাকেন, দেখা হবে বছর আগে গল্পের পার্ট 2 শুরু করে দেই। আর আজকের কফি লিঙ্ক টার্গেট হইল মাত্র 4000 আর 1000 কমেন্ট। তো অনেক তো কথা হইলো, গল্পটা কন্টিনিউ করা যাক। মায়া তো সাজ্জাদের কোনো ক্ষতি করতে চায়নি, সে তো চেয়েছিল নীলা যেন এই পৃথিবীর বুকে না থাকুক। এগুলো ভাবছে আর হাইউতাস করছে মায়া। এদিকে অনেক সময় চলে যায়, হাসপাতালে সাজ্জাদের জ্ঞান ফিরে আসে। ওর মাথা যেন বন বন করছে। পাশে থাকা একজন নার্স ডাক্তারকে বলল, এই রোগীর জ্ঞান ফিরছে, তাড়াতাড়ি আসুন। ঠিক তখনই ডাক্তার রুমে দৌড়ে প্রবেশ করলো আর সাজ্জাদকে বলে, আপনার শরীর এখন কেমন লাগছে? কিন্তু সাজ্জাদ কিছুই বুঝতে পারছে না, কাউকেই চিনতে পারছে না। সাজ্জাদ বলল, আপনি এখানে কেন? ডাক্তারের বুঝার আর বাকি রইল না, এখনো ভালো হয়নি, তাই আবুল তাবুল বলছে। মনে হয় কাছের মানুষদেরকে দেখলে চিনতে পারবে। নীলা এখনো বেঞ্চের উপর বসে বসে কান্না করছে, কিছুই খায়নি। তখন নীলই এসে বলল, নীলা এভাবে কান্না করলে কি চলবে? তুমি শক্ত হও, কারণ সাজ্জাদের জন্য হলেও তোমাকে বাঁচতে হবে। জান্নাত বলল, নীলা এই নও, এই খাবারগুলা খেয়ে নাও। কিন্তু নীলা কিছুই খাবে না, তাই জান্নাত নিজ হাতে নীলাকে আস্তে আস্তে করে খাবার খাইয়ে দিল। ঠিক তখন নীলা বলে উঠল, আচ্ছা নীলয় ভাইয়া, সাজ্জাদ কি বাঁচবে? সাজ্জাদের কিছু হবে না তো? ওর কিছু হলে আমি বাঁচবো না, আমি মরে যাব। নীলয় বলল, আরে পাগল, এসব কি বলছো? আল্লাহ যদি চাই কিছুই হবে না। তুমি দোয়া করো যাতে সাজ্জাদ আমাদের মাঝে ফিরে আসে, আর আল্লাহ তাআলার উপর একটু ভরসা রাখো, দেখো কোনো কিছুই হবে না। সত্যি বলতে আমাদের বিপদের সময় আমরা একজনকেই স্মরণ করি, তিনি আর কেউ না, আমার মহান আল্লাহ তাআলা। যে কোনো বিপদে আমরা একজনের উপর ভরসা রাখি, তিনি হলো আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা যেন আমাদের সকলের বিপদে নিজে সহায় হন, আমাদেরকে উদ্ধার করেন। তাই আমাদের সকলের উচিত শুধু আমাদের বিপদে না, আমাদের ভালো সময়েও আল্লাহ তাআলার ইবাদত করা আর তাকে সবসময় স্মরণ করা। নীলয় নীলাকে কথাগুলো বলে সেখান থেকে উঠে, আর নীলা তখন জান্নাতের উপর তার মাথাটা রাখে, শুধু কান্না করে যাচ্ছে। ঠিক তখনই ডাক্তার বের হয়ে এসে বলল, এই যে শুনছেন, আপনাদের পেশেন্টের জ্ঞান ফিরছে, চাইলে একজন একজন করে দেখা করতে পারেন, তবে সবাই একসাথে যাবেন না। কথাটা শোনা মাত্রই নীলা বলে উঠল, আচ্ছা তাহলে আমি দেখা করতে যাব। এই বলে নীলা ডাক্তারের সাথে সাজ্জাদের কেবিনে প্রবেশ করলাম। সেখানে গিয়ে সাজ্জাদকে দেখে খুব মায়া লাগছে, কারণ যে মানুষটাকে সে ভালোবাসে সে মানুষটা যে আগের মতো নেই, অনেকটাই শুকিয়ে গিয়েছে। সবকিছু তো অনেকটাই সুন্দর ছিল, কিন্তু হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট সবকিছুই কেড়ে নিল। নীলা তখন সাজ্জাদকে বলল, তোমার কেমন লাগছে? কিন্তু সাজ্জাদ শুধু হা করে তাকিয়ে আছে, কিছুই বলছে না, কারণ তার মাথায় প্রচন্ড
আঘাত পাওয়ার কারণে সাজ্জাদের ঠিক মতে কথা বলার শক্তিটিও যেন হারিয়ে ফেলছে। তখন মায়া বলল, থাক, কিছু বলা লাগবে না, তুমি রেস্ট নাও, আমি তোমার জন্য অপেক্ষায় আছি। এই বলে নীলা সাজ্জাদের হাতটা ধরে বসে রইল। নীলা তার হাতটা সাজ্জাদের সাথে লাগাম মারতই সাজ্জাদের যেন কোনো একটা কিছু অনুভব হচ্ছে, সেটা অনেকটাই ভিন্ন। এদিকে সাইমনের সম্পর্কে আপনাদের ধারণা নেই, তাই তার সম্পর্কে আপনাদেরকে এখন বলি কিভাবে তার জীবনটা এমন হয়ে গেল আর কিভাবে সে গড়ে উঠল। সাইমনকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয়েছিল, তারপর তাকে বিক্রি করে দেওয়া হয়েছে। সেখান থেকে সাইমন অনেক কষ্টই করছে। যাদের কাছে বিক্রি করছে তারা হলো শহরের একদল মানুষরূপী শয়তান, যারা এরকম বাচ্চাদেরকে কিনে ভিক্ষা করায়। তখন সাইমনকে দিয়ে এইসব কাজ করাতো, কিন্তু সাইমনও যে নিরুপায়, কিছুই বুঝতো না। সে মাত্র 6 বছর বয়সে কি বুঝবে, একদম নিরুপায় হয়ে থাকতো। সাইমনের মনে হতো আমার জীবনটা বুঝি এখানেই শেষ, আমি কখনোই কি আমার বাবা মাকে দেখতে পাবো না, আমার ছোট ভাইটাকে কি আমি আদর করতে পারবো না, কখন শেষ হবে এই অন্ধকার জীবন। সাইমনের পুরো কাহিনীটা আস্তে আস্তে আপনারা বুঝতে পারবেন। সবকিছু তো একসাথে বলা যাবে না, সময়ের সাথে সাথে সবকিছুই আপনারা বুঝতে পারবেন। ধৈর্য ধরে গল্পটা দেখতে থাকুন। শুধু এতটুকুই বলবো, যাকে আপনারা মাফিয়া ভাবছেন, কিন্তু আসলে সে কি মাফিয়া? আসলে মানুষের জীবনে এমন কিছু সময় আসে যা কখনো সে চায় না, কিন্তু আল্লাহ তাআলা কপালে রাখলে সেটা কখনো মুছে ফেলা যায় না। তাই জীবনকে সামনে রেখে শত কষ্ট বুকে চাপা নিয়ে মানুষের সামনের দিকে এগুতে হই। চলুন এবার গল্পে ফিরে যাওয়া যাক। এদিকে সাজ্জাদের বাবা মা এখনো জানতে পারেনি যে সাজ্জাদের এখন এই অবস্থা, কারণ নিলয় এবং জান্নাত কেউ বলেনি। না বলার কারণটা হলো সাজ্জাদ কখনো চায় না তাদের সাথে আবার দেখা হোক, কারণ ওনারা ওকে অনেক খারাপ কিছুই বলছে, সেটা নিলয় খুব ভালো করেই জানে। তাই আর তাদেরকে বলিনি, কিন্তু নিলয় ভাবছে তাদেরকে একবার হলেও বলা দরকার। তাই নিলয় কি করলো, সাজ্জাদের বাবার নাম্বারে কল করলো আর বলল, আঙ্কেল কেমন আছেন? সাজ্জাদের বাবা বলল, হ্যাঁ ভালোই আছি, তুমি কেমন আছো? নিলয় তখন বলল, আঙ্কেল ভালো আছি, একটা কথা বলার দরকার ছিল। সাজ্জাদের বাবা বলল, বলো, কি বলবে? নিলয় তখন বলল, আসসালাম